দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব ধাতুবিদ্যা এই বিষয়টি নিয়ে। তো ধাতুবিদ্যা সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমাদের ধাতুবিদ্যা কি এটা সংজ্ঞা জানতে হবে। ধাতুবিদ্যা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সুলভে আকরিক থেকে সহজ উপায়ে ধাতু নিষ্কাশন করা হয়। তাহলে এই ধাতুবিদ্যা কেন আমাদের প্রয়োজন? কারণ আমাদের বর্তমান সমাজ প্রায় পুরোপুরি দাঁড়িয়ে আছে ধাতুর উপর এবং ধাতুর ব্যবহারিক প্রয়োগের উপর। তাহলে আমি নিচে একটা তালিকা দিচ্ছি, যে তালিকা দেখে তোমরা কিন্তু সহজেই উপলব্ধি করতে পারবে যে কোন ধাতু কোন কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এবং এটা আরও কী কী ক্ষেত্রে আমরা বেশি করে ব্যবহার করতে পারি। এবার আসবো আমি ধাতু সংকর বা সংকর ধাতু, ইংরেজিতে এটাকে বলা হয় অ্যালয়। তাহলে ধাতু সংকর বা সংকর ধাতু কি? এটা হলো দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশিয়ে যে সমসত্ব ধাতু অর্থাৎ কঠিন ধাতব পদার্থ উৎপন্ন করে, যা একক ধাতুর মতো ব্যবহার করে, তাকে বলা হচ্ছে ধাতু সংকর বা সংকর ধাতু। অর্থাৎ দুই বা ততোধিক ধাতু সমসত্ব মিশ্রণ হবে, কিন্তু তারা কিন্তু একটি ধাতুর মতোই ব্যবহার করবে, মানে তা আচরণ করবে, তাহলে তাকে বলা হচ্ছে সংকর ধাতু। এরকম সংকর ধাতুর আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় ও উদাহরণ আমরা অনেক জানি: স্টেনলেস স্টিল, ইনভার, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার ইত্যাদি। তাহলে আমি একটা তালিকা দিচ্ছি বইয়ের থেকে, এটা ভালো করে দেখো এবং এর ব্যবহার সম্পর্কেও তোমরা কিন্তু জানতে পারবে। এবার এই সংকর ধাতু তৈরি করতে গেলে দুই বা ততোধিক ধাতুর প্রয়োজন। সেই দুই বা ততোধিক ধাতুর মধ্যে যদি আমার একটি উপাদান পারদ অথবা মার্কারি হয়, তাহলে তাকে সেই সংকর ধাতুকে বলা হচ্ছে আমার অ্যামালগাম। অর্থাৎ সংকর ধাতু তৈরি করতে গেলে যদি আমার যে কোনো একটি উপাদান যদি আমার পারদ থাকে, তাহলে সেই সংকর ধাতুকে বলা হচ্ছে অ্যামালগাম। এরকম অনেক উদাহরণ হচ্ছে, সোডিয়াম অ্যামালগাম হতে পারে, সিলভার অ্যামালগাম হতে পারে। তাহলে এর ব্যবহার কি? আমরা তরিদার হিসেবেও অনেক ক্ষেত্রে অ্যামালগাম ব্যবহার করি, দাঁতের চিকিৎসায় ব্যবহার করি, আর অনেক ক্ষেত্রে আমরা অ্যামালগাম বা পারদ সংকর আমরা ব্যবহার করে থাকি। এবার চলে যাচ্ছি খনিজ পদার্থ ও আকরিক, এগুলো কি? আমরা জানি ধাতুগুলো প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে যৌগ অবস্থায় অবস্থান করে। তাহলে প্রকৃতিতে কোনো ধাতু যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগটাকে বলা হয় ওই ধাতুটির খনিজ পদার্থ। যেমন পাথর বা শিলা রূপে কঠিন অবস্থায় কখনো ভূপৃষ্ঠের উপরে বা অভ্যন্তরে আমরা পাই। বক্সাইট, ফেলোস্পার প্রভৃতি অ্যালুমিনিয়ামের খনিজ, জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কাইট প্রভৃতি জিঙ্কের খনিজ। কিন্তু একটা কথা মাথায় রাখবে, ওই খনিজ পদার্থগুলি থেকে আমরা সব ক্ষেত্রেই কিন্তু ধাতু নিষ্কাশন করতে পারি না। তাহলে ওই খনিজ পদার্থগুলির মধ্য থেকে শুধুমাত্র যে খনিজ থেকে আমরা সহজে এবং সুলভে ধাতু নিষ্কাশন করতে পারি, তাহলে শুধুমাত্র সেই খনিজ পদার্থটিকেই বলা হচ্ছে ওই ধাতুটির আকরিক। তাহলে পরিষ্কার বোঝা গেল? তাহলে আমি একটা যদি সহজ উপায় বা সহজ উদাহরণ দিয়ে প্রকাশ করি, ধরো আমার হেমাটাইট এবং আয়রন পাইরাইটিস দুটোর মধ্যেই কিন্তু লোহা রয়েছে। তাহলে দুটোই কিন্তু খনিজ। কার খনিজ পদার্থ? লোহার খনিজ পদার্থ বা আয়রনের খনিজ পদার্থ। খেয়াল করে দেখো, এই হেমাটাইট থেকে কিন্তু আমরা সহজে এবং সুলভে, মাথায় রাখবে কিন্তু কি বলেছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে, এই যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুলভে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা কি করছি, ধাতু নিষ্কাশন করতে পারি। তাহলে হেমাটাইট থেকে আমরা সহজে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুলভে, সহজ এবং সুলভে ধাতু আয়রন নিষ্কাশন করতে পারি। সেই জন্য বলা হচ্ছে এই হেমাটাইটকে বলা হচ্ছে লোহার আকরিক। কিন্তু আয়রন পাইরাইটিসের মধ্যে লোহা থাকা সত্ত্বেও যেহেতু এখান থেকে খুব সহজে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি না এবং বিশুদ্ধ করতে পারি না, সেই জন্য আয়রন পাইরাইটিস খনিজ পদার্থ হলেও এটাকে লোহার আকরিক বলতে পারছি না। তাহলে এর থেকে আমরা কি পেলাম? তাহলে দুইজনই কিন্তু খনিজ পদার্থ, কিন্তু তার মধ্যে যেটা থেকে সহজে আমরা ধাতু নিষ্কাশন করতে পারছি তাকে বলা হচ্ছে তার আকরিক, যেটা থেকে সহজে আমরা ধাতু নিষ্কাশন করতে পারছি না তাকে বলা হচ্ছে
আকরিক বলা হচ্ছে না, অর্থাৎ সেটা খনিজ পদার্থ, অথচ দুইজনই কিন্তু খনিজ পদার্থ। কেমন? অর্থাৎ তোমাদের একটা প্রশ্ন আসে যে সব আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ আকরিক পদার্থ নয়। সেটা এই উদাহরণ থেকেই আমরা সহজেই বুঝতে পারবো। এইবার চলে আসলো ধাতু নিষ্কাশনের নীতির আগে আমরা জেনে নিতে হবে যে এই অ্যাকচুয়ালি ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে আমরা জারণ বিজারণটাকে কাজে লাগাই। তাহলে জারণ বিজারণ কি আমরা অলরেডি আগেই শিখিয়েছি, সেটা অক্সিজেনের পদ্ধতি স্কেলেও দেখেছি এবং ইলেকট্রনীয় মতবাদ অনুসারেও দেখেছি। আমরা কি জানি? জারণ। তাহলে যে রাসায়নিক প্রক্রিয়ায় ইলেকট্রন অপসারিত হয় তাকে বলা হচ্ছে জারণ, আবার যে প্রক্রিয়ায় ইলেকট্রন যুক্ত হয় তাকে বলা হচ্ছে বিজারণ। তাহলে আমরা কি জানি? ধাতু সহজেই ইলেকট্রন বর্জন করে। ধরো সোডিয়াম থেকে ইলেকট্রন বর্জন তৈরি করে কি হচ্ছে? আমার সোডিয়াম প্লাস তৈরি হয়। অ্যালুমিনিয়াম থেকে ঠিক একইভাবে ইলেকট্রন বর্জন হয়ে অ্যালুমিনিয়াম 3+ হয়। আবার যদি অধাতব মৌল থাকে, যেমন ক্লোরিন, এর সঙ্গে ইলেকট্রন সহজে যুক্ত হয়ে গেছে Cl- হয়। তাহলে সোডিয়াম এবং ক্লোরাইড, এরাকে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম অক্সাইড, এই যে বিভিন্ন রকমের ধাতু যৌগরূপে প্রকৃতিতে বর্তমান থাকছে। কেমন? তাহলে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? যদি আমাকে এই যৌগ থেকে যদি আমার ধাতুকে নিষ্কাশন করতে হয়, তাহলে এটা জারিত অবস্থায় রয়েছে, একে তাহলে বিজারিত করতে হবে। অর্থাৎ বিজারণ প্রক্রিয়া দ্বারাই যৌগকে কিন্তু নিষ্কাশন করা হয়, অর্থাৎ ধাতুকে নিষ্কাশন করা হয়। অর্থাৎ ধাতু নিষ্কাশন হলো এক প্রকার বিজারণ প্রক্রিয়া। সেটা আমরা বিভিন্নভাবে বিজারণ প্রক্রিয়াটা করতে পারি। তাহলে ধাতুকে আমি যদি নিষ্কাশন করতে চাই, তাহলে আমি যদি খেয়াল করে দেখো, আমরা যদি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে সক্রিয়তা অনুসারে যদি আমি তড়িৎ রাসায়নিক ধাতুগুলোকে সাজাই, আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি। এই তালিকা খেয়াল করে দেখো, উপরের দিক দিয়ে কিন্তু বেশি সক্রিয় ধাতু, আর যত নিচের দিকে যাব কম সক্রিয়। অর্থাৎ উঁচু থেকে নিচের দিকে যত যাওয়া হবে তারা কিন্তু ইলেকট্রনের বর্জনের হার তত কমে যাবে। তাহলে দেখো, যিনি উপরে রয়েছে তিনি কিন্তু সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে উপরে নিচের দিকে যে ধাতুগুলো রয়েছে তাকে কিন্তু ইলেকট্রন দান করতে পারবে, অর্থাৎ বিজারিত করতে পারবে। তার মানে উপরে বেশি সক্রিয় ধাতু কম সক্রিয় ধাতুকে বিজারিত করতে পারবে, অর্থাৎ তাকে ধাতু নিষ্কাশন করতে পারবে। একটা সহজের আমি যদি দেখিয়ে দিই ইলেকট্রনের মত অনুসারে, আমরা জানি কপার সালফেট, এর মধ্যে যদি আমি আয়রন দিয়ে দিই, তাহলে খেয়াল করে দেখো আয়রনটা কিন্তু কপার থেকে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপারের উপরে। তাহলে এক্ষেত্রে কি হবে? এখানে আয়রন সালফেট উৎপন্ন হবে এবং কপার অধক্ষিপ্ত হবে। তাহলে কপারকে বিজারিত করে দিল, কপার এখানে 2+ হিসেবে ছিল, তাহলে এখানে কপার শূন্য হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন যুক্ত হলো, তাহলে কি বিজারিত হলো। এটা কি করে সম্ভব হলো? কারণ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে আয়রনটা উপরে। কেমন? এবার ধাতু নিষ্কাশনের পদ্ধতি, এটা আমরা কতগুলো পদ্ধতি যেতে পারবো। এবার এটা যাওয়ার আগে আমি আরেকবার বলি, নীতিতে আবার কিন্তু এখানে যেমন ইলেকট্রনের মতবাদ অনুসারে গেল, আমরা কিন্তু আবার কার্বন বিজারণ পদ্ধতি দ্বারাও আমরা কিন্তু ধাতু নিষ্কাশন করতে পারি। ধাতুকে যদি আমি বলা হয়, এটা ধরো N+, আমার জারিত অবস্থায় রয়েছে, তাহলে এখানে যদি আমি N সংখ্যক ইলেকট্রন দিই, তাহলে কি আছে? আমার ধাতু নিষ্কাশিত হবে। তাহলে আমার এই ইলেকট্রনটাকে আমি যে কোনো উপায়ে আমি কিন্তু ধাতুকে আমি বাধ্য করব বিজারিত করতে, তাহলে সেক্ষেত্রে আমি বিশুদ্ধ ধাতু পাবো। তাহলে ধাতু নিষ্কাশনের পদ্ধতিতে আমরা 3টি পদ্ধতিতে সচরাচর করে থাকি। কি কি? একটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, একটা হচ্ছে থার্মিক পদ্ধতি, একটা হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি কি? তবে হ্যাঁ, মনে রাখো, এই যে ধাতু নিষ্কাশন করার পূর্বে প্রত্যেকের ক্ষেত্রেই আকরিকের চূর্ণীকরণ করতে হবে, গাঢ়ীকরণ করতে হবে, মানে গাঢ়ত্ব বাড়াতে হবে, তাপ জারণ করতে হবে, ভস্মীকরণ করতে হবে। এগুলো কিন্তু ধাপে ধাপে সম্পন্ন করে তারপরেই কিন্তু এই স্টেপগুলো আমরা কিন্তু অংশগ্রহণ করি। তাহলে কার্বন বিজারণ পদ্ধতি কি বলা হচ্ছে? কার্বন বিজারণ পদ্ধতি বলা হচ্ছে ধাতুর বিভিন্ন রকম অক্সাইড, সেই অক্সাইডের সঙ্গে কার্বন মিশিয়ে যদি আমি অত্যন্ত উত্তপ্ত করি, তাহলে কিন্তু আমার অক্সিজেনটা কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ফলে ধাতু নিষ্কাশিত হবে। একটা সহজ উদাহরণ, ধরো M একটি ধাতু,
অক্সিজেন। তাহলে ধাতুর একটা অক্সাইড আমি যদি কার্বন বা কোক চূর্ণ দিয়ে যদি উত্তপ্ত করি তাহলে আমার ধাতু অদ্রকিত হবে এবং কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে এমটা কি হতে পারে, অবশ্যই মাথায় রাখতে হবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কিন্তু এটা আমার নিচের দিকে হতে হবে, অপেক্ষাকৃত কম সক্রিয় হতে হবে। বেশি হলে কিন্তু যেহেতু অক্সিজেনের প্রতি ওদের আকর্ষণ বা আসক্তি তীব্র, সেক্ষেত্রে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতিতে আমি ধাতু নিষ্কাশন করতে পারবো না। কেমন? তাহলে এমটা আমার কি হতে পারে, এমটা হতে পারে আমার লেড হতে পারে, সীসা হতে পারে, জিঙ্ক হতে পারে, আয়রন হতে পারে। কিন্তু অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো কিন্তু হলে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে পারবো না। কেমন? তারপরে চলে গেল হচ্ছে আমার থার্মিট পদ্ধতিতে। অর্থাৎ থার্মিট পদ্ধতি হলো যেমন কয়েকটি ধাতব অক্সাইড আছে যেগুলো হচ্ছে কি হচ্ছে আমার তুলনামূলক কম সক্রিয়। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার তুলনামূলক যদি কম সক্রিয় থাকে তাকে কিন্তু তার অক্সাইড থেকে কিন্তু আমি সরিয়ে দিতে পারি অন্য একটি ধাতু দিয়ে। যেমন খেয়াল করে দেখো, আমি যদি লোহাকে, রেড হেমাটাইটেটকে নিই, আমি যদি অ্যালুমিনিয়াম চূর্ণ দিয়ে যদি আমি হিট করি তাহলে আমি কি করব, আমার লোহার কিন্তু অধক্ষিপ্ত হয়ে যাবে। কারণ কি, খেয়াল করে দেখো তড়িৎ রাসায়নিক শ্রেণীতে খেয়াল করে অ্যালুমিনিয়ামের কিন্তু সক্রিয়তা আয়রনের থেকে বেশি। ফলে কি আছে, অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আকর্ষণ কিন্তু আয়রনের থেকে বেশি। ফলে কি অ্যালুমিনিয়াম অক্সিজেনকে নিয়ে যৌগ তৈরি করবে, আয়রনকে মুক্ত অবস্থায় ফিরিয়ে দেবে। অর্থাৎ আমি এইভাবে ধাতু নিষ্কাশন করতে পারি। এগুলো আমি কিভাবে ব্যবহার করি সাধারণত, এগুলো আমার যেহেতু এগুলোকে রেল লাইনের, ট্রাম লাইনের জোড়া দেওয়ার জন্য বা বড় বড় মেশিন বা জাহাজের ভগ্নদশা কিন্তু আমি মেরামত করার জন্য থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয়। এটাকে এই জন্য বলা হয়, এটাকে স্পট ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে আমি ব্যবহার করতে পারি। এবার হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতিতে। তড়িৎ বিজারণ পদ্ধতিতে কি হয়, খেয়াল করে দেখো, আমরা আগেই কিন্তু আলোচনা করেছিলাম ধাতু নিষ্কাশন পদ্ধতি করা যায় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়, আগের ক্লাসে নিশ্চয়ই দেখেছো, তবু আর একবার বলছি। আমার ধরো AlCl3, তাহলে এইটাকে আমাকে ভেঙে গিয়ে হচ্ছে Al3+ এবং 3Cl-। তাহলে এটা কি আছে, এটাকে আমাকে যাবে ক্যাথোড, এটা কি ক্যাটায়ন যেতে ক্যাথোডের দিকে যাবে, তাহলে ক্যাথোডে গিয়ে আমার কি আছে 3টি ইলেকট্রন যুক্ত হয়ে আমার কি আছে অ্যালুমিনিয়াম ধাতু অধক্ষিপ্ত হবে। কেমন? অর্থাৎ ক্যাথোডে আমি পাবো। তাহলে এইগুলো করতে গেলে আমাকে গলিত অবস্থা নিতে হবে। তাহলে কি আছে, অ্যালুমিনিয়ার সঙ্গে আমার ক্রায়োলাইট এবং ফ্লুসপার মিশালে কি আছে অল্প উষ্ণতায় গলে যাবে, অর্থাৎ 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা গলে যায়। এর পর্যন্ত দিয়ে গ্রাফাইট তড়িৎদ্বারের মধ্যে দিয়ে আমি যদি তড়িৎ চালনা করি তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম আমরা ক্যাথোডে পাবো। কেমন? এইবার চলে আসলাম ধাতু যে নিষ্কাশন করার পদ্ধতি পেলাম। তাহলে এই ধাতু কি কোনো ক্ষয় নেই? ধাতুর কিন্তু একটা বড় সমস্যা হলো এটা ক্ষয় হয়ে যায়। যেমন লোহাকে আমি যদি রেখে দিই, কিছুদিন পরে লোহার উপর একটা হলদে আস্তরণ পড়ে যায়, এটাকে আমরা চলতি ভাষায় বলি মরচে ধরা। অ্যাকচুয়ালি মরচে ধরা কি, বিশুদ্ধ লোহায় কিন্তু কখনো মরচে ধরে না। তাহলে লোহার মধ্যে অশুদ্ধি রূপে কার্বন থাকে, অন্যান্য অপদ্রব্য মিশে থাকে। তাহলে এই অপদ্রব্যগুলো আমার জলীয় বাষ্পের এবং উপস্থিতিতে কিন্তু রাসায়নিক বিক্রিয়া দ্বারা ক্ষয় হয়ে যায়। তাহলে এই ক্ষয়টাকে বলা হচ্ছে আমার মরিচা। মরিচার কোনো নির্দিষ্ট সংকেত নেই, কিন্তু এর একটা সাধারণ সংকেত আছে, অর্থাৎ Ap2O3 এবং XH2। এক্সটা বলতে কি শোধক, অ্যাকচুয়ালি এটাকে বলা আছে শোধক ফেরিক অক্সাইড। শোধক বলতে কেন, আমরা জলকে বলা, জল থাকলে বলা হয় সেটা শোধক লবণ, অর্থাৎ আমার ফেরিক অক্সাইডের যে শোধক যদি ফেরিক অক্সাইড হয় তাকে বলা হচ্ছে এক কথায় মরিচা। তাহলে মরিচা ধরার আমি যদি আধুনিক ব্যাখ্যা ধরি তাহলে বলা হচ্ছে ক্ষুদ্র এই লোহার মধ্যে উপস্থিত লোহা আছে অ্যানোড রূপে কাজ করে এবং অশুদ্ধি, যে অশুদ্ধি কার্বন থাকে তাকে সে ক্যাথোড রূপে কাজ করে। তাহলে অ্যানোডে কি হয়, সাধারণত আমরা জানি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আমরা কি জানি,
আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে কি জলীয় বাষ্প। তো এখানে কি দেখো, আমার তড়িৎ বিশ্লেষণ হতে গেলে তিনটে শর্ত, অ্যানোড থাকতে হবে, ক্যাথোড থাকতে হবে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকতে হবে। তাহলে আমার ধাতু অ্যানোড রূপে কাজ করে, অধাতু কার্বন যেটা আছে ক্যাথোড রূপে কাজ করে, এবং জল বা জলীয় বাষ্প আমার কি কাছে তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। তাহলে আমরা কি জানি তড়িৎ বিশ্লেষণকে অ্যানোডে জারণ হয়, অক্সিডেশন হয়। তাহলে অক্সিডেশন হলে কি আছে, আমার ক্ষয় ঘটে। কেমন মনে আছে তো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে? তাহলে এইটাকে নিবারণ করতে গেলে আমার কি করতে হবে, মরিচা নিবারণ করতে গেলে তাহলে জলীয় বাষ্পকে আমি লোহার সংস্পর্শে আসতে দেব না। তাহলে আমি সেটা কি করে বন্ধ করতে পারি? সেটা বন্ধ করতে পারি, মনে আছে তড়িৎ বিশ্লেষণে গ্যালভানাইজেশন পদ্ধতি করতে পারি। অর্থাৎ বেশি সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, আয়রন, এই যে বিভিন্ন রকম ধাতু রয়েছে, এই বেশি সক্রিয় ধাতুর উপর যদি কম সক্রিয় ধাতুর পরিলেপ দিয়ে দিই, তাহলে কি আছে, তাহলে জলীয় বাষ্প সক্রিয় ধাতুর সংস্পর্শে আসতে পারবে না, অর্থাৎ আমার মরিচা নিবারণ হবে। আমি যদি আবার তেল, গ্রিস, রং এইগুলো দিয়ে যদি আমি আবার উপর দিয়ে একটা আস্তরণ দিয়ে দিই, তাহলেও কিন্তু আমার মরিচা পড়বে না। আবার আমি যদি দুটো সক্রিয় ধাতুর সঙ্গে সঙ্গে আয়রন আর জিঙ্ক যদি মিশিয়ে রেখে দিই, তাহলে আমি কি জানি আয়রন থেকে জিঙ্ক বেশি সক্রিয়, অর্থাৎ আমার আয়রন জারিত হওয়ার আগেই কিন্তু জিঙ্ক জারিত হয়ে যাবে। ফলে কি হচ্ছে, আমার আয়রনে কিন্তু মরিচা পড়বে না। আবার আমি যদি সেই সংকর ধাতু তৈরি করি, তাহলেও কিন্তু মরিচা পড়বে না। যেটা দিল্লিতে গুপ্ত যুগে তৈরি যে স্টেনলেস স্টিল, অর্থাৎ মরিচাবিহীন অবস্থায় এখনো কিন্তু স্তম্ভটি এখনো রয়ে গিয়েছে। এবার আমার এই ধাতুগুলি যে ক্ষয় হচ্ছে এবং সেটা কি আমাদের স্বাস্থ্যের পক্ষে কি ক্ষতিকর নয়, সেই সম্পর্কে আমরা জানব। খেয়াল করে দেখো, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এর ব্যবহার আমরা কিন্তু খুবই বেশি ব্যবহার করি, কিন্তু এগুলো দীর্ঘদিন যদি আমরা অব্যবহৃত অবস্থায় রেখে দিই, তাহলে বাতাসের যে জলীয় বাষ্প এবং অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু বিভিন্ন যৌগ তৈরি করবে। তুমি যদি তামার পাত্র দেখো, দেখবে একটা সবুজ রঙের একটা আস্তরণ পড়ে আছে, যেটাকে আমি বলতে পারি বেসিক কপার কার্বনেটের। অর্থাৎ বেসিক কপার কার্বনেট যদি আমি একটা সবুজ রঙের আস্তরণ পড়ে। আবার যদি আমি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও, জিঙ্কের ক্ষেত্রেও এরকম আস্তরণ পড়ে। ফলে এইগুলো যদি এই সমস্ত পাত্রে যদি আমি খাবার খাই, তাহলে কিন্তু এই ধাতুগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে, যেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর। আবার খেয়াল করে দেখো, আমরা জানি যে কোনো ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ধাতব লবণ তৈরি করে। তাহলে অ্যালুমিনিয়াম এবং কপার পাত্রে যদি আমি টক জাতীয় খাবার রেখে দিই, তাহলে কপার বা অ্যালুমিনিয়ামের যে টার্টারিক অ্যাসিড বলা হয় বা সাইট্রিক অ্যাসিড যাই বলা হোক না কেন, তাহলে তার একটা লবণ তৈরি হবে। লবণ মানে কি, ধাতুটা আমাদের শরীরে ঢুকে গেল, যেটা আমাদের শরীরে পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সেই জন্য এই সমস্ত পাত্রে রাখা চাটনি বা আচার খাওয়া আমাদের একদমই উচিত নয়। কেমন? আর যদিও আমরা এই সমস্ত পাত্র ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পাত্রটি আমরা নিয়মিতভাবে পরিষ্কার করতে পারি। প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো কোথাও অসুবিধা থাকে বুঝতে, কোথাও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো তাও অস্পষ্টতা থাকে, আমাকে SMS করে পাঠাবে, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।